সালমা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। যদিও আমি এটা আমার দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে গত 4 জুন 2020 তারিখে আমি ক্লাস নিয়েছিলাম এই বিষয়ের উপর। তো থিওরিটিক্যাল বিষয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে আমরা মজুত পণ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। মজুত পণ্য হিসাব রক্ষণের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে দুটি পদ্ধতি ছিল। একটা হচ্ছে কালান্তিক মজুত ব্যবস্থা আর একটি হচ্ছে অবিরত মজুত ব্যবস্থা। তো আমরা কালান্তিক মজুত ব্যবস্থার একটি প্রবলেম গত ক্লাসে সলভ করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম কিভাবে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করি, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি, কিভাবে সমাপনী মজুত পণ্যের ব্যয় নির্ণয় করি। আশা করি তোমরা সেটা ভালোভাবে তোমাদের বই দেখে আরও ভালো করে শিখে নিবে। তো আজকে আমি একটু সামনের দিকে দেখি যে আমরা আজকে শিখব অবিরত মজুত ব্যবস্থায় কিভাবে আমরা মজুত পণ্যের হিসাব করে থাকি। তো অবিরত মজুত ব্যবস্থা, এখানে নাম থেকে বোঝা যায় যে আমরা যখনই কোনো পণ্য ক্রয় করি বা বিক্রয় করি সাথে সাথে কি হয়, আমাদের মজুত পণ্যের মূল্য নির্ণয় করা হয়ে যায়। তো এখন আমরা দেখব আসলে কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করি। তো তোমাদের এই বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন আসে। তো তোমরা এই বিষয়টা একটু ভালো করে শেখার চেষ্টা করবা এবং খুবই সহজ একটি প্রবলেম বলা যায়। এটা একটু ভালো করে চিন্তা করলেই তোমরা সহজেই এটা আয়ত্ত করতে পারবা। তো আমি একটি প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা সকলেই একটু লিখে নাও খাতায়, প্রবলেমটা লিখে নাও। মিস্টার সাফওয়ান কোম্পানি লিমিটেডের প্রারম্ভিক মজুদ, ক্রয় ও বিক্রয়ের বিভিন্ন এককের পরিমাণ আমরা এখানে উল্লেখ করব 2020 সালের এপ্রিলের 1 তারিখ। এপ্রিল 1। তো আমাদের পরিমাণটা আমরা দেখাবো। দেখো আমরা দেখাবো হচ্ছে পরিমাণ এককে এবং একক প্রতি মূল্য কত সেটা দেখাবো। তাহলে কি, যদিও লেখাগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না, আমার কথা থেকে তোমাদেরকে বুঝতে হবে। 2020 সালের এপ্রিল মাসের তথ্য নিয়ে আমরা প্রবলেমটা সলভ করব, যেখানে পরিমাণ থাকবে একক হিসাবে দেখাবো এবং একক প্রতি মূল্য কত সেটা দেখাবো। তাহলে দেখো এপ্রিলের 1 তারিখ আমাদের থাকবে প্রারম্ভিক মজুদ। এপ্রিলের 1 তারিখ আমাদের আছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের পরিমাণ হচ্ছে 2000 একক। তাহলে কি, প্রারম্ভিক মজুদের পরিমাণ হচ্ছে 2000 একক এবং একক প্রতি মূল্য হচ্ছে 10 টাকা। একক প্রতি মূল্য 10 টাকা। এপ্রিলের 5 তারিখ, এপ্রিলের 5 তারিখ দেখো কিছু পণ্য ক্রয় করা হবে। হ্যাঁ, কিছু পণ্য ক্রয় করা হয়েছে যার একক হচ্ছে 4200 একক। 4200 একক, যার প্রত্যেকটি এককের ক্রয় মূল্য হচ্ছে 12 টাকা করে। প্রত্যেক এককের ক্রয় মূল্য 12 টাকা করে। আমি আবার বলছি, তোমরা একটু লিখে নিবে প্রবলেমটা। ক্রয় করা হয়েছে 4200 একক এবং প্রতি এককের মূল্য 12 টাকা। এপ্রিলের 15 তারিখ বিক্রি করা হয়, বিক্রয় হয়েছে 4500 একক। 4500 একক। তো বিক্রয়ের একক আমাদের অবশ্যই মূল্য দেওয়া থাকবে না, যেহেতু আমরা মজুত পণ্যের মূল্য নির্ণয় করছি। এখন একক প্রতি বিক্রয় করা হয়েছে সেটা কত করে আমাদের সেটা জানার দরকার নেই। তারপর আসো এপ্রিলের 20 তারিখ। এপ্রিলের 20 তারিখ কি হয়েছে, কিছু পণ্য ক্রয় করা হয়েছে। হ্যাঁ,
এপ্রিলের 20 তারিখ পণ্য ক্রয় করা হয়েছে 3,500 একক, 3,500 একক, 3,500 একক। একক প্রতি মূল্য 15 টাকা, একক প্রতি মূল্য 15 টাকা। এবার আসো এপ্রিলের 25 তারিখ বিক্রয় হয়েছে, এপ্রিলের 25 তারিখ বিক্রয় হয়েছে 3,400 একক। তো ঠিক একই সেম টু সেম, একক প্রতি বিক্রয় মূল্য আমাদের দরকার নেই। আর 30 তারিখ সমাপনী মজুত পণ্য হয়েছে, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 1,600 একক। এর মূল্য আমাদের নির্ণয় করতে হবে। এখন আসো, হ্যাঁ তোমরা যারা পরে জয়েন করেছো তাদের জন্য বলি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির বিষয়ে আমরা আলোচনা করছি। মজুত পণ্যের মূল্য কিভাবে নির্ণয় করব সেই দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে কালান্তিক মজুত ব্যবস্থা আর একটি হচ্ছে অবিরত মজুত ব্যবস্থা। তো কালান্তিক মজুত ব্যবস্থা আমরা গত ক্লাসে শিখেছিলাম, আজকে অবিরত মজুত ব্যবস্থা আমরা কিভাবে মজুত পণ্যের মূল্য নির্ণয় করি তা শিখছি। তো দেখো একটি প্রবলেম দেওয়া ছিল, এখানে বলা হয়েছে প্রারম্ভিক মজুদ হচ্ছে 2,000 একক, ক্রয় 4,200 একক, বিক্রয় 4,500 একক, ক্রয় 3,500 একক, বিক্রয় 3,400 একক, সমাপনী 1,600 একক। এখন আমাদের করণীয়টা কি? তোমরা আশা করি প্রবলেমটা লিখে নিয়েছো। এবার আমরা দেখি করণীয়টা কি আমাদের। ঘাটতি পণ্যের পরিমাণ এককে নির্ণয় করো। অবিরত মজুত ব্যবস্থায় মজুত ব্যবস্থায় FIFO পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। অবিরত মজুত ব্যবস্থায় ভারযুক্ত গড় পদ্ধতিতে তাহলে দেখো আমরা 3টা প্রবলেম দেখব। ঘাটতি পণ্যের পরিমাণ এককে নির্ণয় করো, অবিরত মজুত ব্যবস্থায় FIFO পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো, অবিরত মজুত ব্যবস্থায় ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে আমাদের 3টা পদ্ধতি আছে ব্যয় আরোপের, একটা হচ্ছে FIFO, একটা হচ্ছে LIFO, আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। আমি FIFOটা তোমাদেরকে বুঝিয়ে দেব, অঙ্কটা করে দিব, এবং LIFOটা কিভাবে করবে একটু ডিরেকশন দেবো, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, খুবই ইজি ওয়ান। দেখো ঘাটতি পণ্যের পরিমাণ, এখন প্রশ্ন হচ্ছে যে ঘাটতি পণ্য কেন এবং ঘাটতি পণ্যটা কি? হ্যাঁ, ঘাটতি পণ্য হচ্ছে, তোমরা একটু খেয়াল করো যে অনেক সময় আমাদের পণ্য প্রারম্ভিক হাতে থাকে, ক্রয় করি আবার বিক্রয় করি, শেষে আমাদের খাতা কলমে দেখা যায় কিছু এক পরিমাণ মজুত পণ্য আছে, আবার কি হয় কিন্তু আমরা বাস্তবে যখন গণনা করি তখন দেখা যায় যে আমাদের খাতা কলমের সাথে বাস্তবের গণনায় মিল হয় না, সেখানে একটু ডিফারেন্স হয়ে যায়। যদি এমন হয় যে আমার খাতা কলমে আছে 500 একক, বাস্তবে গণনা করলাম আমি দেখা গেল 300 একক,
তাহলে কি 200 একক পণ্য আমার নাই, বা 500 একক 40 একক নাই, তাহলে কি বাস্তবে নাই। তাহলে যে এই যে ডিফারেন্সটা, এই যে ভেরিয়েশনটা, এটাকেই বলি আমরা হচ্ছে ঘাটতি পণ্য। এখন আসো আমরা শিখি কিভাবে ঘাটতি পণ্যের পরিমাণ আমরা নির্ণয় করব। লেখাটা না বুঝলেও আমি বারবার বলবো, আমার সাথে তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে প্রবলেমটা সলভ করবে। ঘাটতি পণ্য, ঘাটতি পণ্যের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমাদের দেখতে হবে যে মোট কত পরিমাণ পণ্য আমাদের হাতে আছে। হ্যাঁ, মোট কত পরিমাণ পণ্য আমাদের হাতে আছে এবং কি পরিমাণ পণ্য ছিল, হ্যাঁ, এবং কি পরিমাণ বিক্রি করা হয়েছে, এগুলো ডিফারেন্স করে তারপরে আমাদেরকে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি মোট বিক্রয় যোগ্য পণ্য। প্রথমে আমরা দেখব মোট মোট বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্যটা আমাদের কিভাবে নির্ণয় হয়? নির্ণয় হয় হচ্ছে আমাদের প্রারম্ভিক হাতে যে পণ্যটা থাকে এবং যত ক্রয় করি, এই দুইটার সমষ্টি মিলে হয় আমাদের বিক্রয়যোগ্য পণ্য। মানে আমি কতটুকু পণ্য বিক্রি করতে পারবো, কতটুকু আমার সামর্থ্য আছে, এটাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। তাহলে এটা কিভাবে নির্ণয় করি আমরা? প্রারম্ভিক মজুত পণ্য এবং যতগুলো ক্রয় আছে এগুলোর সমষ্টি। তাহলে দেখো আমাদের প্রারম্ভিক ছিল 2000 একক। প্রারম্ভিক ছিল কত? 2000 একক প্রারম্ভিক ছিল। আবারও বলছি, আমাদের 1 তারিখে ছিল 2000 একক হাতে ছিল। প্লাস দেখো আমরা কি পরিমাণ একক ক্রয় করেছি সারা মাস ধরে। 5 তারিখে দেখো 4200 একক ক্রয় করেছি। 5 তারিখে আমরা কি করেছি? 4200 একক পণ্য ক্রয় করেছি। সেম 20 তারিখে দেখো ক্রয় করেছি আমরা 3500 একক। তাহলে এই হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্যটা কি? প্রারম্ভিক পণ্য প্লাস যতগুলো ক্রয় আছে তাদের সমষ্টি হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্য। তাহলে আমাদের প্রারম্ভিক ছিল 2000 একক, ক্রয় করেছি 4200 একক এবং আরো ক্রয় করেছি 3500 একক। এই হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য তাহলে আমাদের টোটাল হলো 9700 একক। 9700 একক। তারপর দেখো এখান থেকে বাদ দিব, বিক্রয়যোগ্য থেকে আমরা বাদ দিব যে আমাদের কত পণ্য বিক্রি হয়ে গেছে। বাদ দিব কি আমরা? বিক্রয়কৃত পণ্যের ব্যয়। বিক্রয়কৃত পণ্যের একক। তাহলে বিক্রয়কৃত পণ্যের একক, কত একক পণ্য আমরা এখন পর্যন্ত বিক্রি করেছি সেটা যদি দেখো, তাহলে দেখো 15 তারিখে, হ্যাঁ আবারও বলছি, 15 তারিখে আমরা বিক্রয় করেছি 4500 একক। প্লাস আর কত বিক্রি করেছি? 25 তারিখ। 25 তারিখে দেখো আমরা বিক্রি করেছি 3400 একক। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু বিক্রি করেছি এই পর্যন্ত? 4500 একক এবং 3400 একক। তাহলে আমাদের মোট বিক্রি হয়েছে 7900 একক। 7900 একক। যদি আমরা 9700 একক থেকে 7900 একক বাদ দিই তাহলে আমাদের হাতে থাকে 1800 একক। হাতে থাকে কত? 1800 একক। এটা হচ্ছে আমাদের খাতা কলমে রেফারেন্স লিখিত মজুত পণ্য। লিখিত মজুত পণ্য আছে আমাদের 1800 একক। কিন্তু আমাদের যখন আমরা বাস্তব গণনা করলাম বা যেগুলো কাউন্ট করা হলো, বাস্তবে দেখা গেল যে আমাদের মজুত পণ্যের পরিমাণ কত আছে? 1600 একক, 1600 একক।
তাহলে দেখো যে বাস্তবের সাথে কাগজি কলমের একটু ডিফারেন্স থেকে গেছে, ভেরিয়েশনটা থেকে যাচ্ছে। যে আমাদের থাকার কথা 1800 একক, আছে 1600 একক। তাহলে এই যে 200 একক, এই 200 একককে আমরা বলবো ঘাটতি পণ্যের একক। তাহলে এই 200 একককে আমরা কি বলবো? ঘাটতি পণ্যের একক। তাহলে তোমরা আরেকবার একটু দেখে নাও যে আমরা ঘাটতি পণ্যটা কি আমাদের বাস্তব খাতা কলমে বা রেকর্ড অন দ্য রেকর্ডে যা আছে তার সাথে যদি বাস্তবের কোনো ভেরিয়েশন থাকে, তাহলে যদি কম থাকে তাহলে আমরা ঘাটতি পণ্য বলবো। এবং সেটা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমাদেরকে মোট বিক্রয়যোগ্য পণ্য নির্ণয় করতে হবে। তো বিক্রয়যোগ্য কিভাবে হয়? প্রারম্ভিক এবং যত আমরা ক্রয় করেছি দুটার সমষ্টি মিলে হয় আমাদের বিক্রয়যোগ্য পণ্য। এখান থেকে আমাদের কি করতে হয়? অলরেডি যতগুলো পণ্য আমরা বিক্রি করে ফেলেছি, দ্যাট মিনস বিক্রয়কৃত পণ্যের এককটা আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাবো? লিখিত মজুত পণ্য পেয়ে যাব। এবং এই লিখিত মজুত পণ্য থেকে আমাদের কি করতে হবে? বাস্তব গণনায় প্রাপ্ত মজুত পণ্যকে যদি আমরা বাদ দিই, ডিডাক্ট করি, তাহলে আমরা কি পাবো? এই ঘাটতি পণ্যের এককটা পেয়ে যাব। হ্যাঁ, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। তোমরা তোমাদের বই দেখে আরও বিভিন্ন প্রবলেম সলভ করবে, দেখবে যে আরও বেশি ক্লিয়ার হতে পারবে। আসলে আমরা পরবর্তী বিষয়টা শিখি। খতে আমাদের কি ছিল? অবিরত মজুত ব্যবস্থায় ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। হ্যাঁ, তোমাদের এখানে একটু বলে রাখি যে আমি ফিফো পদ্ধতিটা করে দিব, কিন্তু লিফো পদ্ধতিটা তোমরা নিজেরা করবে। এবং একটু বিপরীতে আমি সাথে সাথে একটু বলে দিব, তোমরা একটু নিজেরাই করে নিবে। আমরা হেডিংটা হবে কি? ফিফো পদ্ধতিতে মজুত পণ্যের ব্যয় বিবরণী। ফিফো পদ্ধতিতে মজুত পণ্যের ব্যয় বিবরণী। তোমরা আমি বলে দিচ্ছি, হেডিং হবে, মূল হেডিং হবে 4টা। এখানে হেডিং হবে 4টা। প্রথমে থাকবে তারিখ। তারিখের পরে আমরা দিব মূল হেডিংটা হচ্ছে ক্রয়। আমরা কি দিচ্ছি? ক্রয়। তারপর থাকবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের কি থাকবে? বিক্রিত পণ্যের ব্যয়। তারপর থাকবে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। আমাদের তাহলে মূল হেডিং কয়টা হলো? 4টা। তারিখ, ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য। এবং এই যে ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, এই 3টা মূল হেডিং এর আন্ডারে 3টা করে, প্রত্যেকটা 3টা করে সাব হেডিং থাকবে। সেটা একটু তোমরা লিখে নাও। প্রথমে হবে একক, কত একক ক্রয় করেছি। তারপরে একক প্রতি ব্যয় কি হবে? একক প্রতি, লেখা বোঝা যাবে না হয়তো, কিন্তু তোমরা আমার কথা শুনে একটু লিখে নাও। আমি বই দেখে অবশ্যই ক্লিয়ার হতে পারবে। ক্রয়ের আন্ডারে একক, একক প্রতি ব্যয়, তারপরে হবে মোট। ঠিক একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুত পণ্যের ক্ষেত্রেও 3টা সাবহেডিং। প্রথম হচ্ছে একক,
একক প্রতি ব্যয় মোট ব্যয়। সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রেও ঠিক একই রকম। একক প্রতি ব্যয় হচ্ছে মোট ব্যয়। তাহলে দেখো ফিফো পদ্ধতিতে এখানে আমরা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে প্রথমে যে পণ্যটা প্রতিষ্ঠানে আসবে সেই পণ্যটাই আমরা প্রথমে কি করব, বিক্রি করব। প্রথমে যে পণ্যটা প্রতিষ্ঠানে আসবে সেই পণ্যটাই আমরা বিক্রি করব প্রথমে, তারপরে হচ্ছে তারপরের ক্যাটাগরি পরবর্তীতে যাবে। আর তোমাদের বলেছি লিফোটা আমি বলে দেব, সেটা হচ্ছে যে যখন তোমরা লিফো করবে, লিফো করার ক্ষেত্রে লাস্টে যে পণ্যটা আসবে সেটা আগে বিক্রি হবে। তো এখন দেখো যে আমাদের এপ্রিলের 1 তারিখ 2020 এপ্রিলের 1 তারিখে আমাদের কি ছিল, প্রারম্ভিক মজুদ ছিল। তাহলে এটা ক্রয় নয়, বিক্রিত পণ্যের ব্যয় নয়, এটা কি সরাসরি মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক একক কত ছিল, প্রারম্ভিক একক ছিল আমাদের 2000 একক। একক ছিল কত, 2000 একক। একক প্রতি ব্যয় কত ছিল, 10 টাকা। একক প্রতি ব্যয় কত ছিল, 10 টাকা। তাহলে আমরা কি করব, একক দিয়ে এককের সাথে একক প্রতি ব্যয় দুটোকে গুণ করব। গুণ করার পরে যেই টাকাটা আসবে সেটা মোট ব্যয়ের ঘরে আমরা লিখব। তাহলে দেখো 2000 একক 10 টাকা করে, তাহলে কত হয়, 20,000 টাকা। তাহলে 1 তারিখে আমাদের মজুত পণ্য কত হলো, 2000 একক 10 টাকা করে 20,000 টাকা। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করবো, একটু বন্ধ করে দেব। এর পরবর্তীতে দেখো পরের ডেটে আমাদের কি হয়েছে, 5 তারিখ এপ্রিল 5 দেখো আমাদের কি হয়েছে, 4200 একক পণ্য আমরা ক্রয় করেছি 12 টাকা করে। একক প্রতি কত করে, 12 টাকা করে। তাহলে দেখো আমাদের ক্রয় হেডিং আছে, আমাদের ক্রয় কত একক, 4200 একক। কত একক, 4200 একক। আর 4200 একক। একক প্রতি ব্যয় কত করে আমাদের, 12 টাকা করে। তাহলে কত হয়, 50,400 টাকা। 50,400 টাকা। 4200 একক ক্রয় করেছি 12 টাকা করে, তাহলে 50,200 একক। এখন দেখো তাহলে সমাপনী মজুত পণ্যে কিভাবে হবে, সমাপনী মজুত পণ্য আমাদেরকে সাজাতে হবে কিভাবে, অর্ডার ঠিক রাখতে হবে। প্রথমে 2000 এককেরটা লিখতে হবে, তারপরে হচ্ছে যে পণ্যটা ক্রয় করেছি সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের ছিল কত, 2000 একক। কত করে, 10 টাকা করে। কত টাকা, 20,000। এখন তারপরে তাহলে আমাদের আরো মজুত পণ্য আসলো, কারণ আমরা বলেছি যে প্রত্যেকবার এটা কি পদ্ধতি, অবিরত পদ্ধতি। কোন, ফিফো। তাহলে অবিরত পদ্ধতি হওয়ার কারণে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সাথে সাথে আমাদের কি জানা যাবে, মজুত পণ্যের পরিমাণ জানা যাবে। তাহলে আমরা কি করেছি, 4200 একক পণ্য ক্রয় করেছি কত টাকা করে, 12 টাকা করে। তাহলে দেখো প্রথমে আমরা অবশ্যই প্রথমে যেটা ছিল সেটা রাখবো, এরপরে আমরা যে পণ্যটা ক্রয় করেছি সেটা নিয়ে আসবো। 4200 একক ক্রয় করেছি কত টাকা করে, 12 টাকা করে। তাহলে আমাদের কত হয়, 50,400 টাকা। 50,400 টাকা। এই হচ্ছে আমাদের 5 তারিখে এসে মজুত পণ্য 2000 এবং 4200 একক। এবার আসো 15 তারিখ। 15 তারিখে কি হয়েছে ঘটনাটা, আমরা 15 তারিখে দেখো কি করেছি, বিক্রয় করেছি 4500 একক বিক্রি করেছি। হ্যাঁ, আমরা কত একক বিক্রি করেছি, 4500 একক পণ্য বিক্রি করেছি। তাহলে এটা কি করতে হবে, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের পদ্ধতিটা কি, ফিফো। তার মানে যে পণ্যটা বিক্রি করব, আবার বলছি, যে পণ্যটা আমাদের বিক্রি হবে সেখানে প্রথমে যে পণ্যটা থাকবে সেটা প্রথমে বিক্রি করতে হবে, এরপরে আমাদেরকে আরো পণ্য নিতে হবে। দেখো আমাদের প্রথমে কত আছে, 2000 একক। কত করে, 10 টাকা করে। কত টাকা, 20,000 টাকা। তাহলে এই পণ্যটা আমাদেরকে প্রথমে বিক্রি করতে হবে 15 তারিখ। হ্যাঁ,
15 তারিখে বিক্রয় করা হয়েছে, তাহলে প্রথমে আমরা কিনে আসবো এই 2000 একক। কত করে? 10 টাকা করে। কত টাকা? 20,000 টাকা। তাহলে কি হলো আমাদের? কিন্তু আমাদের কি আসলে 2000 একক পণ্য বিক্রি হয়েছে? না, আমাদের বিক্রি হয়েছে 4500 একক। যেহেতু 4500 একক পণ্য বিক্রি হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আরো যে পরে যে আমাদের হাতে যে পণ্য আছে সেখান থেকে পণ্য নিতে হবে 2500 একক। তার মানে দেখো 4200 একক থেকে আরো নিতে হবে আমাকে 2500 একক। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে 4200 একক নিতে পারবো না, কারণ আমাদের পদ্ধতি কি? ফিফো। এখানে বলা হয়েছে ফার্স্ট ইন, যেটা প্রথমে আসবে সেটা আগে যাবে। তাহলে প্রথমে কত? 2000 একক। তাহলে 2000 একক প্রথমে বিক্রি করে দেবো। আমাদের আরো লাগবে কত? 2500 একক। সেটা কোথা থেকে নিব? এই যে পরে যে 4200 একক আছে এই পণ্য থেকে নিতে হবে। হ্যাঁ, তোমাদের বলেছি আমি বুঝিয়ে দেবো লিফো। যদি এখানে লিফো হতো, হ্যাঁ লিফো হলে আমরা কি করতাম? যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট হবে, পরে আসলে সেটা আগে বিক্রি হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো? এই 4500 এককের জন্য প্রথমে 4200 একক বিক্রি করতে হতো, তারপর 300 একক নিতাম আমরা এই 2000 একক থেকে। কিন্তু আমাদের পদ্ধতিটা কি? ফিফো। যেহেতু ফিফো পদ্ধতি, তাহলে আমাদেরকে এই অর্ডারে যেতে হবে। তাহলে দেখো এই 2500 একক কোনটার থেকে নিয়েছি আমরা? 4200 একক থেকে। তাহলে 4200 এককের জন্য কত টাকা ছিল? 12 টাকা। তাহলে 2500 এককের জন্য আমরা কত টাকা করে দেখাবো? 12 টাকা করে। তাহলে আমাদের মূল্য আসে কত? 30,000 টাকা। এখন তাহলে আমাদের মজুত পণ্য থাকলো কত? এখানে 4200 থেকে 2500 চলে গেলে থাকবে আমাদের 1700 একক। 1700 একক 12 টাকা করে, মোট মূল্য হচ্ছে 20,400 টাকা। 1700 একক, হ্যাঁ 12 টাকা করে 20,400 টাকা। আমি আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ, এবং যদি এইটুকু বুঝতে পারো তাহলে তোমার পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলো বুঝতে আর কোনো সমস্যা হবে না। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের পদ্ধতিটা কি? ফিফো, অবিরত ব্যবস্থায়। তাহলে এখন দেখো এখানে আমাদের 15 তারিখে বিক্রি হয়েছে 4500 একক। যেহেতু ফিফো, তার মানে প্রথমে পণ্যটা আগে বিক্রি করতে হবে। তাহলে আমরা কি করবো? 2000 একক প্রথমে বিক্রি করে দিলাম। কিন্তু আমার তো 2000 একক বিক্রি হয়নি, হয়েছে কত? 2500 একক। লাগবে কত? আরো 2500 একক। তাহলে আমরা এটা কোথা থেকে নেবো? পরবর্তী যে স্টেজ আছে, কত আছে সেটা হচ্ছে আমাদের 4200 একক। এখান থেকে 2500 একক নিয়ে নিলাম। তাহলে 12 টাকা করে 30 টাকা। এখন দেখো 30,000 টাকা। এখন দেখো আমাদের হাতে কত আছে? 1700 একক পণ্য হাতে আছে। এবার দেখো 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে আবার পণ্য ক্রয় করা হয়েছে। 20 তারিখে কত পণ্য ক্রয় করা হয়েছে? তোমরা খাতাতে প্রশ্ন দেখে নাও। 3500 একক। কত একক? ক্রয়ের জায়গায় আসবে 3500 একক। কত টাকা করে ক্রয় করেছিলাম? 15 টাকা করে। 15 টাকা করে ক্রয় করার ফলে আমাদের মূল্য হয়েছে 52,500 টাকা। 52,500 টাকা। তাহলে দেখো এখন তাহলে আমরা মজুত পণ্যের অর্ডার কিভাবে সাজাবো? আগে ছিল কত? 1700 একক। এটা অবশ্যই আগে কেনা, তাহলে এটা প্রথমে লিখতে হবে 1700 একক কত টাকা করে? 12 টাকা করে। কত ছিল? 20,400 টাকা। এরপরে আমরা ক্রয় করেছি কত? 3,500 একক। তাহলে আমরা এখন কি লিখবো? 3,500 একক কত টাকা করে? 15 টাকা করে। কত? 52,500 টাকা। তাহলে দেখো এবার দেখো 25 তারিখে আমরা আবার কিছু পণ্য বিক্রি করেছি। কত একক? 3400 একক। 3,400 একক পণ্য 25 তারিখে বিক্রি হয়েছে। 3,400 একক পণ্য 25 তারিখে বিক্রি হয়েছে। যেহেতু বিক্রি হয়েছে, তাহলে আমরা কি করব? বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে যাব। আমাদের লাগবে কত? 3,400 একক। দেখো প্রথমে কত আছে? যেহেতু ফিফো পদ্ধতি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা কি করব? 1,700 একক পণ্য প্রথমে বিক্রি করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে আসবে 1,700 একক 12 টাকা করে 20,400 টাকা। এরপরে আমাদের লাগবে কত? আরো 1700 একক। তাহলে এটা কোথা থেকে নেব? এই 3500 একক আছে, এখান থেকে নেব। তাহলে 1700 একক কত করে? 15 টাকা করে। 15 টাকা করে হলে এর মূল্য কত আসে? 25,500
টাকা। 25,500 টাকা। এখন দেখো আমাদের সাথে আছে 1800 একক। হ্যাঁ, কত টাকা করে? 15 টাকা করে। তাহলে কত হয়? 27,000 টাকা। 27,000 টাকা। এবার দেখো 30 তারিখ, 30 তারিখে আমাদের কি হয়েছে? ঘাটতি পণ্য নির্ণয় হয়েছে। ঘাটতি পণ্য কত একক নির্ণয় হয়েছে? 200 একক। 200 একক আমরা কোথায় দেখাবো? বিক্রিত পণ্যের ব্যয়ের ঘরে দেখাবো। 15 টাকা করে 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা। তাহলে আমাদের হাতে থাকবে কত? অ্যাকচুয়ালি 1600 একক। 1600 একক কত টাকা করে? 15 টাকা করে। তাহলে কত হয়? 24,000 টাকা। 24,000 টাকা হয় আমাদের মূল্য। তাহলে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হলো? 24,000 টাকা। হ্যাঁ, তো আমরা দেখো যে ফিফো পদ্ধতিতে আমরা কি নির্ণয় করলাম? ক্রয়ের পরিমাণ নির্ণয় করলাম, বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্যের মূল্য কত বের হলো? 24,000 টাকা। হ্যাঁ, যেহেতু 24,000 টাকা বের হয়েছে, তাহলে এখন খেয়াল করো বিক্রিত পণ্যের ব্যয় আসলে প্রকৃতপক্ষে কত সেটা আমরা কিভাবে নির্ণয় করি। এখানে একটু দেখে নাও যে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। প্রথমে কি থাকে? বিক্রয় যোগ্য পণ্যের, হ্যাঁ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত হলো? তাহলে আমাদের দেখো প্রারম্ভিক হচ্ছে 20,000, এরপরে ক্রয় করা হয়েছে 50,400 এবং ক্রয় করা হয়েছে লাস্টলি আমাদের 52,500। তিনটা যদি আমরা যোগ করি তাহলে দেখো আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয় 1,22,900 বাদ সমাপনী মজুত পণ্য হচ্ছে 24,000। 24,000 যদি বাদ দাও তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ায় 98,900। হ্যাঁ, এটা তোমরা একটু মাথায় রাখবে যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি? বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, এখান থেকে বাদ দেবো সমাপনী মজুত পণ্য। তাহলে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় হয়েছে আমাদের 1,22,900 এবং সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে 24,000। এই হচ্ছে বাদ দেওয়ার পরে 98,900 টাকা হয়েছে আমাদের সমাপনী মজুত বিক্রিত পণ্যের ব্যয়ের মূল্য। হ্যাঁ, তো আমরা যখন আরেকটা পদ্ধতি দেখব, মজুত পণ্য আমরা দেখবো ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি। ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে মজুত পণ্যের ব্যয় বিবরণী আমরা দেখি। সেখানে দেখো আমাদের কি করতে হবে? প্রথমে এপ্রিল 1 তারিখে আমাদের কি আছে? প্রারম্ভিক মজুদ আছে 2,000 একক, 10 টাকা করে। কত টাকা? 20,000 টাকা। এখন যখন আমরা 5 তারিখে, এখানে দেখো একক প্রতি ব্যয় নির্ণয়টাই মূলত এখানে মূল কাজ। তো আমরা যখন আবার পণ্য ক্রয় করব, 5 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 4,200 একক, 12 টাকা করে। কত? 50,400 টাকা। 50,400 টাকা যখন আমাদের পণ্য ক্রয় করা হয়েছে, ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে আমাদের কি করতে হবে? টোটাল ব্যয়কে টোটাল একক দিয়ে ভাগ করে ভারযুক্ত একক প্রতি ব্যয় আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের প্রারম্ভিক মজুদের ব্যয় ছিল
20,000 টাকা, আবার ক্রয় করেছি কত 50,400 টাকা। তাহলে আমাদের টোটাল ব্যয় কত হলো 70,400 টাকা। টোটাল ব্যয় 70,400 টাকা এবং একক কত হলো, একক হলো 2,000 একক এবং ক্রয় করেছি 4,200 একক। টোটাল একক হলো 6,200 একক। তাহলে আমরা কি করব, মোট ব্যয়কে মোট একক দিয়ে ভাগ করে আমরা একটা একক প্রতি ভারযুক্ত একক প্রতি ব্যয় নির্ণয় করব। সেটা হচ্ছে আমাদের এখানে দাঁড়ায় 11.36 টাকা, 11.36 টাকা। তো এইটুকুই হচ্ছে মূল কাজ এই পদ্ধতিতে। তো আমাদের দেখো মোট একক হয়েছে, প্রারম্ভিক ছিল 2,000, ক্রয় করলাম 4,200, মোট হচ্ছে 6,200 এবং ব্যয় হচ্ছে 20,000 এবং 50,400, টোটাল হচ্ছে 70,400। 70,400কে ভাগ দিলাম 6,200 একক দিয়ে, তাহলে হচ্ছে 11.36 টাকা করে একক প্রতি ব্যয়। এখন এটা ফিফো না যে কোন পণ্য আগে আসলো এভাবে আমরা দেখি না, এখানে মার্কস করে ফেলা হয়। যখনই যে পণ্যই বিক্রি করা হোক এইভাবে এই মূল্য দিয়ে আমরা কি করব, সমাপনী মজুত পণ্য নির্ণয় করব। দেখো আমরা হচ্ছে 15 তারিখে যখন আবার বিক্রি করব, হ্যাঁ 15 তারিখে যখন বিক্রি করা হয়েছে 4,500 একক, তখন আমরা ফিফো বা লিফোতে যখন কোন একক আগে দেখবো এটা চিন্তা করতে হতো। ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে এই বিষয়টা আমাদেরকে আর চিন্তা করতে হবে না, কারণ আমরা এখানে মার্কস করে ফেলেছি। সকল পণ্যকে আমরা একই ভাবে বিবেচনা করে যেটাই বিক্রি করা হোক না কেন, ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একক প্রতি ব্যয় এটাকেই ধরবো, যেটা আমরা ভারযুক্ত গড়ের একক প্রতি ব্যয় নির্ণয় করলাম। দেখো এখানে আমরা হচ্ছে 4,500 একক বিক্রি করলাম। একক প্রতি ব্যয় আমাদের কত আছে 11.36 টাকা। তাহলে 4,500 এককের মূল্য হয় 51,098 টাকা। আর তাহলে আমাদের হাতে থাকে 1,700 একক, 1,700 একক এবং একক প্রতি ব্যয় যা ছিল তাই থাকবে। এখানে মূল্য হয় 19,302 টাকা। তাহলে দেখো বিক্রয়ের সময় আমরা 4,500 একক নিয়ে নিলাম, ব্যয়টা কত হবে, এই যে ব্যয়টা নির্ণয় করা আছে এটাই, এবং সমাপনী মজুদের ক্ষেত্রে ঠিক একইভাবে 1,700 এককের জন্য ঠিক একই রেট আমরা ইউজ করব। এবার আসো 20 তারিখে আমরা কি করেছি, পণ্য ক্রয় করেছি কত 3,500 একক। আবার বলছি, তোমরা খাতায় নিশ্চয়ই প্রশ্নটা আছে যে 3,500 একক আমরা কি করেছি, ক্রয় করেছি। একক প্রতি মূল্য কত 15 টাকা, আর তাহলে টোটাল হয়েছে 52,500 টাকা। দেখো এখানে আমাদের ক্রয়ের সময় মূল্য ছিল 15 টাকা, কিন্তু আমরা হচ্ছে যখন সমাপনীতে কনভার্ট করে এটাকে সমাপনী মজুত পণ্যে নিয়ে যাব, তখন এই রেটটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, আমাদের আগে যে পণ্যের ব্যয় আছে এই পণ্যের ব্যয়ের সাথে সেটা অ্যাড হয়ে এবং একক দ্বারা ভাগ হয়ে তখন রেটটা 15 টাকা করে থাকছে না, তখন নতুন একটা রেট দাঁড়াবে, যেহেতু এটা ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি। তাহলে দেখো আমাদের মোট একক দাঁড়ায় 1,700 একক এবং 3,500 একক মিলে হচ্ছে 5,200 একক এবং ব্যয় হচ্ছে 19,302 প্লাস হচ্ছে 52,500, এটা মিলে হচ্ছে ব্যয় আমাদের 71,802 টাকা, 802 টাকা। তাহলে 71,802 টাকাকে 5,200 একক দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমাদের রেটটা দাঁড়ায় 13.81 টাকা। হ্যাঁ, তাহলে একক প্রতি ব্যয় কত হলো 13.81, কিন্তু আমাদের আসলে কিছু পণ্যের ব্যয় ছিল 11.36 এবং কিছু ছিল 15 টাকা, এটা আর থাকবে না, এখানে নতুন একটা রেট দাঁড়িয়ে যাবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো 25 তারিখে আমাদের কি হয়েছে, আবার পণ্য বিক্রি হয়েছে কত 3,400 একক। তাহলে এখানে আমাদের তো আর কোনো প্রবলেম থাকলো না, এই রেটটাই আমরা ইউজ করব। 3,400 একক রেট কত হবে 13.81। হ্যাঁ, কত টাকা, তাহলে আমাদের কত হয় 46,954 টাকা, 46,954 টাকা। তাহলে আমাদের হাতে কত 1,800 একক, 1,800 একক কত করে 13.81, তাহলে থাকে 24,848 টাকা। তাহলে 30 তারিখে কি আমাদের কি ছিল, ঘাটতি
পণ্য ছিল কত 200 একক। এটা আমরা কোথায় দেখাবো? বিক্রিত পণ্যের ব্যয়ে 13.81 টাকা করে আমাদের হয় 2762,762 টাকা। তাহলে 1600 এককের মূল্য দাঁড়ায় 13.81 টাকা করে 22,086 টাকা। 22,086 টাকা। তাহলে দেখো আমরা যখন ফিফো পদ্ধতি করেছিলাম সেখানে আমাদের মজুত পণ্যের মূল্য ছিল 24,000, কিন্তু এখন কত হলো? 22,086 টাকা। তাহলে দেখো আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ঠিকই, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদের 1,22,900, এটা ঠিক আছে, কিন্তু বাদ সমাপনী মজুত পণ্য যখন বাদ দিলাম, সমাপনী মজুত পণ্য এখানে হচ্ছে 22,086 টাকা। তাহলে দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হয় 1,814 টাকা। তাহলে আগে ছিল কত? 98,000। হ্যাঁ, যখন আমরা ফিফো পদ্ধতি ইউজ করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় ছিল 98,900 টাকা, কিন্তু যখন আমরা ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি ব্যবহার করব তখন হলো 1,814 টাকা। তাহলে যে একই প্রতিষ্ঠান, একই পরিমাণ পণ্য ক্রয় একই দিনে এবং তোমার হচ্ছে পণ্য বিক্রয়, সমাপনী মজুত, সকল ঘটনা এক, কিন্তু যখন তুমি আর্থিক বিবরণী করতে যাবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবে, তখন দেখা গেল শুধুমাত্র পদ্ধতির কারণে, তুমি কোন পদ্ধতি সিলেক্ট করেছো তার কারণে কি হলো, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ে মূল্যতে ভ্যারিয়েশন দেখা দিল। তাহলে এখন হিসাব বিজ্ঞান এটাই পারমিট করে, এটাই কনজারভেটিজম বা তুমি বিভিন্ন কনস্ট্রেন্ট যদি বলো, এটাই গ্যাপ পারমিট করে যে তুমি গ্যাপটাকে মডিফাই করতে পারবা হিসাব বিজ্ঞানের ইউজফুলনেস যদি না কমাও। তাহলে দেখো যে তুমি এই পদ্ধতির কারণে তোমার বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু ভেরিয়েশন হচ্ছে, তার মানে মোট মুনাফায় পার্থক্য হবে। এখন তুমি কোন পদ্ধতি সিলেক্ট করবা এটা নির্ভর করবে তোমার প্রতিষ্ঠানের উপর। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আজকের বিষয়গুলোর আলোচনা। তো তোমাদের নেক্সট ক্লাসে এই অধ্যায়ের উপরই আরও টুকটাক আরও যা ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা নিজেরাই বাসায় একটু ভালো করে প্রিপারেশন নিবে এবং প্রবলেমগুলো ভালো করে আইডেন্টিফাই করে শিখে নিবে। আর তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো।